নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ প্রত্যেক দিনের মতো। ইস্ট বেঙ্গলের খবর তো নিশ্চয়ই দেব। তবে ইন্ডিয়ান সুপার লিগের কিছু খবর বা কিছু কথা না বললেই নয় ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে। সো ফার ২ টো করে ম্যাচ তো অনেকগুলো দলই খেলে ফেলেছে এবং আ 2nd উইকও হয়ে গেছে। আজ থেকে 3rd উইকে খেলা শুরু হচ্ছে। তো এমত অবস্থায় যেটা নিয়ে চর্চা শুরু হয়েছে সেটা হচ্ছে আরেকটা টিমকে হয়তো খেলতে দেখা যেতে পারে আইএসএল এ। এরকমটা কি হয়? অনেকটা ওই পাড়ার ক্লাব লিগ গুলোর মতন অবস্থা আরকি। কেউ বা কোনো ছেলেরা বলল, "এই আমরা খেলবো, আমরা খেলবো।" তো তাদের একটা টিম বানিয়ে তারা খেলতে চাইলো, তো তাদেরকে নিয়ে নেওয়া হলো। বা নিয়ে নেওয়ার জন্য জোরাজুরি করা হলো। আইএসএলও তেমন পর্যায়ে বা তেমন জায়গাতেই যেতে চলেছে। কেন বলছি এই কথাগুলো? চার্চিল ব্রাদার্স তারা অনেকদিন ধরেই খেলবে, খেলবে করে লাফাচ্ছে যে আইএসএল খেলতে দিতে হবে। আর তাদের তো as such সে তেমন কোনো দোষও নয়। কারণ তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল as per এআইএফএফ। তো এআইএফএফ তাদের হাতে ট্রফিও তুলে দিয়েছিল। পরবর্তীতে তারা ট্রফি ফেরতও দেয়নি। এখন ইন্টার কাশি তারা ক্যাশে গিয়ে জিতেছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আবার নতুন ট্রফি কিনে দিতে হয়েছে। ভাবুন এই সবই কিছু সম্ভব ভারতীয় ফুটবলে। আ অনেক কিছুই তো হচ্ছে, অনেক কিছুই সম্ভব। তবে হ্যাঁ, এটুকু বলব যে আইএসএল এখনো পর্যন্ত যে ম্যাচগুলো হচ্ছে তার পরিচালনা, রেফারিং নিয়ে তেমন কোনো প্রশ্ন কিন্তু ওঠেনি এখনো পর্যন্ত। আ তো ঠিকঠাকই চলছিল কিন্তু এই ব্যাঘাত তো ঘটতেই থাকে। এমনিতেই ফেডারেশন ক্লাবগুলোর কাছ থেকে আ ফ্র্যাঞ্চাইজি হিসেবে টাকা চেয়েছে, ১,০০,০০,০০,০০০ করে টাকা চেয়েছিল কিন্তু কেউ একটা পয়সাও এখনো পর্যন্ত দেয়নি। পরবর্তীতে ফেডারেশন বলেছে, "ভাই কিছু অন্তত দাও, ১,৩০,০০,০০০ এরকম দাও, ৩০-৩৫ লাখ টাকা তো অন্তত দাও।" তো তাও এখনো পর্যন্ত কেউ দিয়েছে বলে তো জানি না। এর মধ্যেই চার্চিল ব্রাদার্সকে নেওয়ার জন্য একটা তোড়জোড় শুরু হয়েছে। দিল্লি এবং এফসি গোয়া তারা তো অলরেডি সাপোর্ট করে রেখেইছে। যদিও তারাও কিন্তু ১ম এ চেয়েছিল যে না, চার্চিলকে নেওয়া হলে তারা ছেড়ে দেবে। তারা আইএসএল খেলবে না। আইএসএল থেকে নাম উইথড্র করে নেবে। কিন্তু পরবর্তীতে কোন জাদু বলে তারা আবার রাজি হয়ে যায়। এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে যে আলেমাও চার্চিলের একটা চাপ বা অন্য কোনো জায়গা থেকে একটা চাপ এসছে, যে কারণে তারা রাজি হয়েছে। তো তারা ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে হ্যাঁ, চার্চিলকে তারা নিলে যদি খেলতে নেয় আইএসএল এ তাহলে কোনো অসুবিধে নেই। এবার চার্চিল মাঝখানে চুপ করে গিয়েছিল, আইএসএল শুরু হয়েছিল। আ চলছেও। তো উইক নাম্বার ৩ শুরু হবে। এর মধ্যে আবার শোনা যাচ্ছে যে চার্চিল বায়নাক্কা জুড়েছে যে তাদেরকেও নিতে হবে। তো ফেডারেশন ক্লাবগুলোকে চিঠি দিয়েছে যে, "ভাই তোমরাই বলো যে চার্চিলকে কি নেব না নেব না?" তো ফেডারেশনের এই চিঠি পাওয়ার পর এখনো তো ক্লাবগুলো কিছু জানায়নি। তো এটা যদি হয় হতেই পারে যে ক্লাবগুলোকে হয়তো আবার একটা করে ম্যাচ এক্সট্রা খেলতে হবে। তাতে ক্লাবগুলোর এক্সপেন্স মানে কি বলবো? এক্সপেন্ডিচার অনেকটা তারা যে মানে একটা বাজেট তো করেছে নিশ্চয়ই ১৩ টা ম্যাচ খেলার জন্য। সেই বাজেট বাড়বে, ক্লাবগুলোর বাজেট বাড়বে। আ এবং নিঃসন্দেহে হয়তো আমরা বা দর্শকরা আরেকটা করে ম্যাচ দেখার সুযোগ পাবো। কিন্তু এমন তো হতেই পারে যে সেই ম্যাচটা ডিসাইডার হয়ে যেতে পারে যে চার্চিলের বিরুদ্ধে ও একটা ম্যাচ খেললে হয়তো পয়েন্ট তালিকায় ১ নম্বরে চলে যেতে পারে বা অন্য একটা টিম একটা ম্যাচ খেললে পয়েন্ট তালিকায় উপরে চলে যেতে পারে। ১৩ টা ম্যাচ খেলার পরে হয়তো সেই টিমটার সেই রসদটা আর নেই, ইচ্ছেটা আর নেই। এরকম অনেক কিছুই তো হতে পারে। বাট স্টিল আ দেখা যাক এআইএফএফ তারা এই বিষয়টাকে কিভাবে সামলায়। ক্লাবগুলোই বা কি বলে? দেখুন দর্শকদের বা আমাদের মতন আ মানুষের যারা ভিডিও করি তাদের কোনো আপত্তি নেই। আমাদের তো ভালোই হবে। আরেকটা করে ম্যাচ হবে, আমরা সেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব, কাটাছেঁড়া করব। আ দর্শকরাও ম্যাচ দেখতে পারবেন। সবকিছু ঠিক আছে। কিন্তু এটা কি হয়? এটা কি একটা টুর্নামেন্টে এভাবে একটা দেশের ১ নম্বর লিগ সেটা কি এভাবে আ চালানো সম্ভব? এভাবে কি হতে পারে? কোথাও হয়? ভূভারতে কোত্থাও হয় না। কিন্তু আমাদের দেশে হওয়ার একটা পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। তো ক্লাবগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দেখা যাক ক্লাবগুলো কি ভূমিকা নেয় এই ক্ষেত্রে। কারণ তাদের সিদ্ধান্তই তো চূড়ান্ত। তারা যা সিদ্ধান্ত নেবে সেই মতো হবে। ইন বিটুইন এই যে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল পরপর জিতেছে তাতে আ দর্শকরা খুবই আপ্লুত। যদিও ইস্টবেঙ্গল ক্লাব যতটা এক্সপেক্ট করছিল তেমন পরিমাণে দর্শক যায়নি। কারণ প্রত্যেক বছরই আইএসএল শুরু হলেই তো একই ছবি দেখতে হতো। সেই কারণে দর্শকরা খুব বেশি পরিমাণে যে গিয়েছে এমনটা নয়। তো যে দর্শকই গিয়েছিল তারা নিঃসন্দেহে লাভবান হয়েছে যে এবছরই কিন্তু সিজনের শুরু থেকেই জয় পাচ্ছে ইস্টবেঙ্গল। দুটো ম্যাচে পরপর জয় পেয়েছে এবং জয় শুধু নয় দাপুটে জয় যাকে বলে। তো ইস্টবেঙ্গলের খুব স্বাভাবিকভাবেই সমর্থকরা তারা গ্যালারিতে আ হৈ হুল্লোড় করেছে, উৎসব করেছে, মশাল জ্বালিয়েছে, আ বাজি পুড়িয়েছে কিংবা তারা উম রং খেলেছে বলা যেতে পারে।
তো এসবে কেউ বা কারা আপত্তি করেছে, তো ফেডারেশনও এসবে আপত্তি করেছে। তারা বলছে এটা খেলার পরিবেশ নয়, এনভায়রনমেন্ট ঠিক নেই। তো এটা নিয়ে আ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। ক্লাবের বিরুদ্ধে কিন্তু এটা আ বড় সিদ্ধান্ত হয়ে যেতে পারে, শাস্তি খাড়া ঝুলছে। তো দর্শকরা একটু সাবধানে। যে কারণে কিন্তু আনোয়ার আলী, সাউল ক্রেসপো, হিজাজি, আ ইউসুফ ইজাজারি কিংবা অ্যান্টনদের দিয়ে একটা ভিডিও করানো হয়েছে দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য যে আপনারা মাঠে আসুন, কিন্তু মাঠের পরিবেশ বজায় রাখুন যাতে কোথাও কোনো গন্ডগোল আ না হয়। তো লেটস সি কি হয়। এবং তবে আমি বলব দর্শকদেরকে যে যখন ক্লাবের বিষয়টা চলে আসে, আপনারা তো সমর্থক, আপনারা ম্যাচ দেখতে যান। মাঠের বাইরে মানে স্টেডিয়ামের বাইরে এসে আনন্দ উৎসব করুন, বাজি পোড়ান, যা খুশি করুন। অন্তত স্টেডিয়াম বা স্টেডিয়ামের চত্বরে এগুলো করবেন না। যেটা তাতে হয়তো আপনাদের সমস্যা হবে। আমাদের টিমটা ইস্টবেঙ্গল টিম সমস্যায় পড়তে পারে। তো প্লিজ আ এটা করবেন না, যেটা মানা করা হচ্ছে। এবার যদি আসি ইস্টবেঙ্গলের মানে কালকের যে ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে। দেখুন ইস্টবেঙ্গল খেলতে নামবে, জেতার জন্য প্রত্যেকেই নামে। ইস্টবেঙ্গল টিম ইতিমধ্যেই মোর অর লেস তৈরি হয়ে গিয়েছে। যে কোন ১১ জন খেলবে, যেটা জানা যাচ্ছে যে আ সাউলকে এই ম্যাচটাতে পাওয়া যাবে না। জামশেদপুরের বিরুদ্ধে সাউলকে নামানোর রিস্ক নিচ্ছেন না অস্কার ব্রুজো। কারণ সাউলের চোট রয়েছে। যদিও সাউলকে বিষয়টি নিয়ে কিছুটা জিনিসের তার ডিসিপ্লিন নিয়ে একটু অস্কার ক্ষুব্ধ। বাট ওভারঅল যে সাউলের উপর বিরাট রাগ করেছে এমনটাও নয়। তো অনেক মাধ্যমে অনেক রকম কথাবার্তা হচ্ছে বলে এটা কথাটা বলতে হলো। বাট সাউলকে অস্কার এই ম্যাচে খেলাচ্ছেন না। তার চোট রয়েছে। আ তো তার জায়গায় অ্যান্টন সুসবারকে খেলানো হবে। নন্দকুমারের জায়গাতে হয়তো আমরা দেখতে পারি যে নাওরেম মহেশকে দিয়ে শুরু করা হতে পারে, বা এডমন্ড লালরিনিকা তাকে দিয়ে শুরু করতে পারেন অস্কার। নাওরেমকে খেলানো হবে। সেটা সেকেন্ড হাফে হতে পারে, মানে পরের দিকে নামাতে পারে, বা শুরুর দিকেও নামিয়ে দিতে পারে। তো আমি যতদূর ফিল করছি কি আ যে এডমন্ডকে দিয়ে শুরু করবে, এবং সাউলের জায়গায় অ্যান্টন সুসবার্গ তাকে হয়তো অ্যাটাকিং মিডিও হিসেবে খেলানো হবে। আ ওপরে একমাত্র লোন স্ট্রাইকার হিসেবে ইউসুফ ইজাজারি খেলবে। এবং আ যেটা বলার বিষয় যে বাকি টিম মোর অর লেস একই থাকবে। রাকিবকে এই ম্যাচে ফেরানো হবে। আ খুব স্বাভাবিকভাবেই রাইট ব্যাকে রাকিব আ এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেরা খেলছিল। তারপরেও যে ডিফেন্স খেলছে সেটা যথেষ্ট ভালোই খেলেছে। কেভিন বিহীন ডিফেন্স যথেষ্ট ভালো। একটা মাত্র গোল এখনো পর্যন্ত ২ টো ম্যাচে হজম করেছে। তো সেটা দেখতে হবে। কারণ আর যাই হোক জামশেদপুর কিন্তু দিল্লির মতন টিম নয়। জামশেদপুরে বহু ভালো প্লেয়ার রয়েছে। মাদি তালাল আ তো নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এর আগেও ভালো খেলেছে সে যখন অন্য টিমে ছিল। আ মেসি বাউলি যথেষ্ট ভালো মানের প্লেয়ার। যদিও মাদি বা মেসিকে আমি এখনো পর্যন্ত কিন্তু সেই ফর্মে দেখিনি। আ তবে জানি না যে কোনদিন তো মানুষ বা প্লেয়াররা ফর্মে ফেরে। আ মোহাম্মদ সানান রয়েছে। তো এই প্লেয়ারগুলোর দিকে ইস্ট বেঙ্গলকে নজর রাখতে হবে। অস্কার পোরখাওয়া কোচ তিনি এই প্লেয়ারদের সঙ্গে কাজও করেছেন। বিশেষ করে মাদি তালাল, আ মার্ক জো কিংবা মেসি বাউলিদের তাদেরকে কিভাবে আটকাতে হয় সেটা তিনি জানেন। তো আমার মনে হয় ইস্ট বেঙ্গল টিমটাও জানেন। অলমোস্ট ইস্ট বেঙ্গল টিম তো গতবারের যা টিম ছিল, যারা এই মাদি তালালদের সঙ্গে খেলেছেন বা মেসি বাউলির সঙ্গে খেলেছেন, তারা সেই টিমেই রয়েছেন। এই টিমে রয়েছেন ইস্ট বেঙ্গল টিমটাতে। তো দে অলসো নো কি এদেরকে কিভাবে আটকানো যেতে পারে। এখন মাঝমাঠের দখল যাদের থাকবে তারা এই ম্যাচটা বার করে নিতে পারবে। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অস্কারও ম্যাচটা জিতে একটা রেকর্ড করতে চাইছেন যে পরপর ৩ টে ম্যাচ জয় নিঃসন্দেহে বড় জায়গা হবে। আজকে এদিকে আ ম্যাচ রয়েছে এফসি গোয়ার দিল্লির বিরুদ্ধে। এফসি গোয়া যদি জিতে যায় আ তাহলে তারা হয়তো টপে চলে যাবে। যদি ড্র হয় তো ঠিক আছে। তাহলে দিল্লি ১ টা পয়েন্ট পাবে। তাহলে ইস্ট বেঙ্গলই আপাতত টপে থাকবে। না হলে কিন্তু তারা, কারণ তারা একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। ৩-১ এ ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তারা। আ তারা যদি জিতে যায় আজকে তাহলে ৭ পয়েন্ট পেয়ে তারা উপরে যাবে। আবার হয়তো কালকের ম্যাচের পরে অন্যরকম কিছু হতে পারে। বাট আদারওয়াইজ কিন্তু এফসি গোয়া এখন আমি দেখি যে এফসি গোয়ার তো খুব একটা ভালো যে খেলছে এমনটা নয়। তাদের বিদেশি কমে গেছে। ২ জন বিদেশি। আ অন্যদিকে দিল্লিতে অনেকগুলো বিদেশি রয়েছে। তো তারা ৪ জন বিদেশি নিয়েই খেলতে পারবে। অসুবিধে নেই। তো দিল্লি যদিও তেমন আশানুরূপ খেলতে পারেনি, বাট তাদের পোটেনশিয়াল রয়েছে। তারা ভালো খেলতে পারে। দেখা যাক, সেদিকে নজর থাকবে অতি অবশ্যই। তবে এইটুকু বলব যে জামশেদপুর ম্যাচটা কিন্তু বাকি ম্যাচ দুটোর মতন সহজ হবে না। ম্যাচটা টাফ হবে। কিন্তু এই টাফ ম্যাচ কি করে বার করতে হয় সেটা অস্কারকেই তার রণকৌশল সাজাতে হবে। প্লেয়ারদেরকে তাদের 100% কমিটমেন্ট দেখাতে হবে।
তো দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলব যে আপনারা যারা মাঠে যাচ্ছেন যান, প্রচুর পরিমাণে মাঠে যান, দলকে সমর্থন করুন। কিন্তু একটু সাবধানে যাতে দল সাসপেনশন বা শাস্তির মধ্যে না পড়ে। আরেকটা প্রশ্ন রেখে যাই যে এখনো পর্যন্ত আইএসএল এর রেফারিং আপনাদের কেমন লেগেছে? কারণ প্রত্যেক বছর এই রেফারিং এর মান নিয়ে প্রশ্ন ওঠে। আপনাদের এখনো পর্যন্ত যে কটা ম্যাচ দেখেছেন আইএসএল এর রেফারিং নিয়ে কি বলবেন? এটা কমেন্ট করে যাবেন প্লিজ। থ্যাংক ইউ।